নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের। পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নীতিশ। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে অঘটন। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতি বিশ্বাস। কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। এসআইআর প্রক্রিয়ার মাঝেই ভোটিং মেশিন নিয়ে বড় বৈঠক। 21 নভেম্বর ইভিএম এর এফএলসি নিয়ে বড় ওয়ার্কশপ ডাকল নির্বাচন কমিশন। উপস্থিত থাকতে হবে রাজ্যের সব জেলা শাসকদের। অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারবে না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে জবাব সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তারাই ফের নীতিশের ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন বুধবার। এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা। সব মিলিয়ে মোট 19 জন নেতা এদিন মন্ত্রীপদে শপথ নিয়েছেন। তবে মন্ত্রিসভার বণ্টনে স্পষ্ট, এনডিএ জোটে বিগ ব্রাদার সেই বিজেপি। মন্ত্রিসভার 19 সদস্যের মধ্যে 10 জনই বিজেপির। একটি করে মন্ত্রক পেয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি, জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। নীতিশের দলের মাত্র 6 জন নেতা এদিন শপথ নিয়েছেন। প্রাথমিকভাবে এনডিএ নেতারা ঠিক করেন প্রতি 6 জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন 15 জন। 13 থেকে 14টি মন্ত্রক পেতে পারেন নীতিশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি আর থেকে 3 জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। কিন্তু শপথের মঞ্চে সেই ফর্মুলা কার্যকর করার ইঙ্গিত মেলেনি, যদিও পরে মন্ত্রিসভা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিহারের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব নীতিশ কুমারের ঝুলিতে। তিনি প্রায় 20 বছর ধরে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। কখনো আরজেডি তো কখনো বিজেপির সঙ্গে জোট করে 9 বার মুখ্যমন্ত্রী হন তিনি। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সমতার পার্টি হয়ে। সেবার মাত্র 7 দিন কুর্সিতে ছিলেন। তারপর ধীরে ধীরে বিহারের রাজনীতিতে অবিচ্ছেদ্য হয়ে ওঠেন নীতিশ কুমার। হাই নিউজ নেটওয়ার্ক। তার ভবিষ্যৎবাণী নাকি কখনো মিথ্যা হয় না, তার গণনার ওপর অনেকেই ভয় থাকেন। তবে সম্প্রতি বিহার নির্বাচনে ভুল ভবিষ্যৎবাণী করায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয় পিকেকে। বৃহস্পতিবার একদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ, অন্যদিকে মৌনব্রত পালন প্রশান্ত কিশোরের। বিহারের রাজনীতিতে বৃহস্পতিবার ছিল একদিকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন, অন্যদিকে আত্মসমালোচনারও। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিয়েছেন নীতিশ কুমার। আর ঠিক সেই দিনই বিটিহারওয়ার গান্ধী আশ্রমে নীরব ধ্যান মৌনব্রত পালনে বসলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বুঝে নিতে চাইছেন নিজের ব্যর্থতা। নির্বাচনে একটিও আসন না পাওয়ার পর দিনভর আত্ম অনুশোচনা করাই তার লক্ষ্য জানালেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে পিকে আগেই জানিয়েছিলেন 20 নভেম্বর তিনি গান্ধীর ভিটিহারওয়া আশ্রমে দিনভর উপবাসে থাকবেন। তার কথায়, গত 3 বছরে যেভাবে কাজ করতে আমাকে দেখেছেন তার দ্বিগুণ পরিশ্রম করব। পিছু হটার প্রশ্ন নেই। মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি কেন তাদের ভোটের ধরন বদলানো উচিত।
তার প্রায়শ্চিত্ত স্বরূপ এই মনোব্রত। তিনি আরও বলেন, ভুল হতেই পারে, কিন্তু কোনো অপরাধ করিনি। বিহার নির্বাচনে প্রথমবারের মতো লড়ে একটিও আসন জিততে পারেনি প্রশান্ত কিশোরের জনসুরাজ। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই আত্মবিশ্লেষণের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেই পরিকল্পনারই অংশ তার দিনভর নীরব ধ্যান। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই দুটো প্রধান সমস্যা সামনে আসছে। একদিকে অতিরিক্ত কাজের চাপ বাড়ছে বলে দাবি বিএলওদের, অন্যদিকে যতটা সংখ্যায় এনুমারেশন ফর্ম বিলি হওয়া দরকার ততটা নাকি হচ্ছে না। তারপরে বিএলওদের সতর্ক করল কমিশন। জানিয়ে দেওয়া হলো, কোনো বিএলও যদি কাজ না করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন। বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরা যাতে নিজ স্কুলে প্রতিকূলতার মুখে না পড়েন তা নিয়ে জেলা প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন। বুধবার নদিয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের বহরমপুরে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নির্দেশ, বিএলও হিসেবে নিযুক্ত কোনো শিক্ষককে যাতে তার স্কুলের প্রধান শিক্ষক বা পরিচালন কমিটির কোনো সদস্য বিরক্ত না করে থাকেন সেই বিষয়ে নজর রাখতে হবে। একই সঙ্গে কোনো বিএলও কাজ না করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। প্রথমে কৃষ্ণনগর এবং পরে বহরমপুরে গিয়ে জেলা শাসক ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। কমিশন সূত্রে খবর, বহু জায়গা থেকে অভিযোগ আসছে স্কুল কর্তৃপক্ষের চাপে বিএলও পদে নিযুক্ত শিক্ষকদের ফর্ম বিলি আর জমার কাজে সমস্যা হচ্ছে। বিএলওরা ফর্ম বিলি বা জমা দিতে গেলে তাদের প্রধান শিক্ষক অনুপস্থিত বলে দেখাচ্ছেন, আর এই বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিএলও কাজ না করলে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর এর ফর্ম বিলি এখন প্রায় শেষের দিকে, চলছে ফর্ম জমা নেওয়ার কাজ। আগামী 26 তারিখের মধ্যেই সেই কাজ শেষ করতে বলা হয়েছে। বৈঠকে সার্ভার বিভ্রাট এবং অ্যাপে প্রযুক্তিগত সমস্যার প্রসঙ্গটিও উঠেছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন জ্ঞানেশ ভারতী। কমিশন সূত্রে জানানো হয়েছে 99.7% এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, বাকি আছে 2.26 লক্ষের সামান্য কিছু বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের পর দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে জোর কদমে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, এই সমস্ত রাজ্য মিলিয়ে 50 কোটিরও বেশি ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম। বিহারের পর দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এখনও জোর কদমে চলছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, এই সমস্ত রাজ্য মিলিয়ে 50 কোটিরও বেশি ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম। মোট ভোটার হিসেবে তা প্রায় 98.54%। পশ্চিমবঙ্গে সেই হার আরও বেশি, প্রায় 99.64%। গত 4 নভেম্বর সংশ্লিষ্ট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসাররা। কমিশনের হিসেব অনুযায়ী সেখানে 27 অক্টোবর পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল 50,97,44,423। তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় 50,25,13,094 জন ভোটার ফর্ম পেয়েছেন। পশ্চিমবঙ্গে মোট 7,63,63,675টি ফর্ম বিলি হয়েছে, যা মোটামুটিভাবে সম্পূর্ণ বলা যায়। অন্যদিকে লাক্ষাদ্বীপ ও গোয়া এই 2 রাজ্যে ফর্ম বিতরণে 100% লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে পিছিয়ে রয়েছে পুদুচেরি। সেখানে এখনও 94.48% ভোটারের হাতে ফর্ম পৌঁছেছে। ফলে সেখানে ফর্ম বিতরণের কাজ কিছুটা ধীর গতিতে এগোলেও কমিশনের আশা নির্ধারিত সময়ের মধ্যেই সব ভোটাররা ফর্ম পেয়ে যাবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও অনেকেই ঠিকভাবে বুঝতে পারছেন না যে ফর্ম ফিল আপে ভুল হলে কি হবে। তা কিভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন? সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর। ওটিপির বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। সিইও দফতরের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে কমিশন বা বিএলও কেউই কোনো ওটিপি চান না। তাই মনে রাখতে হবে, এনুমারেশন ফর্মে ভুল রয়েছে বলে আপডেটের জন্য ওটিপি লাগবে, এই বলে যদি কোনো ফোন আসে তাহলে সেটা ফাঁদ। কেউ যেন কোনো ওটিপি বা অন্য কোনো তথ্য না দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।
রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে, কিন্তু সেই ফর্ম কমিশনের সাইটে আপলোড ঠিক করে করা হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছেন অনেকেই। সেই সংশয় দূর করতেই এবার জেনে নিন নয়া পন্থা। রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে। প্রায় 100% এনুমারেশন ফর্ম বিলিও সম্পন্ন। ধীরে ধীরে বিএলওরাও ফিল আপ করা ফর্ম সংগ্রহ করতে শুরু করেছেন। সেগুলিকে কমিশন সাইটে আপলোড করার কথা, কিন্তু এখনও সংশয় অনেকেরই। ফর্ম জমা নেওয়ার পর বিএলওরা ঠিকঠাক আপলোড করছে তো? এই প্রশ্নের উত্তর পেতে সহজ একটি কাজ করতে হবে, তাহলেই নিশ্চিত হওয়া যাবে বিএলও সবকিছু ঠিকঠাক করছেন কিনা। যদিও এই কাজ করার জন্য আগামী 4 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এর মাঝে বহু এনুমারেশন ফর্ম কমিশন সাইটে আপলোড করার কথা, না হলে সময়ের মধ্যে তা করার দায়িত্ব বিএলওদেরই। কিভাবে দেখবেন সাইটে ফর্ম আপলোড হলো কিনা? সবার প্রথমে নির্বাচন কমিশনের সাইটে ঢুকতে হবে। মোবাইল নম্বর, ইমেল, ভোটার কার্ডের নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এর সঙ্গে লাগবে কাপচা, অর্থাৎ আপনি মানুষ কিনা একটা কোড দিয়ে আপনাকে ওখানে ভর্তি করতে হবে। তারপর ওটিপি ভেরিফাই করার পর যে পোর্টাল খুলবে তাতে 2025 সাল অনুযায়ী এপিক নম্বর, রাজ্যের তথ্য দিলেই দেখাবে সব তথ্য। তবে ফর্ম আপলোড ঠিক হলো কিনা তা জানতে আরও একটি ওটিপি দিতে হবে। এরপরেই জানা যাবে আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা। সেখানে ডাউনলোড অপশনও পাবেন সেই আপলোড হওয়া ফর্ম নিজের কাছে রাখার জন্য। গত 4 নভেম্বর থেকে সংশ্লিষ্ট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসাররা। কমিশনের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে 99.66% ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম, যা প্রায় সম্পূর্ণ বলে ধরা হচ্ছে। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে পিছিয়ে রয়েছে পুদুচেরি, যেখানে এখনও ভোটারদের হাতে ফর্ম পৌঁছায়নি 94.48%। তবে কমিশন আশাবাদী ধীর গতিতে হলেও সব ফর্ম নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে এবং ভোটাররা সকলে সময় মতো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারবে না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে জবাব সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চের সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। হয় সেটাতে সম্মতি দিতে হবে, নয় বিধানসভায় ফেরত পাঠাতে হবে। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ বলে দিচ্ছে, রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে। তবে একই সঙ্গে বিল পাশের জন্য কোনো সময়সীমাও বেঁধে দেওয়া যায় না। গত 12 এপ্রিল সুপ্রিম কোর্টের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের। কিন্তু প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে কি? সুপ্রিম কোর্ট পাল্টা যুক্তিতে বলে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে। কিন্তু শীর্ষ আদালতের সেই রায়ে আপত্তি জানান খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের 143 ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে 14টি প্রশ্ন তুলে দেন তিনি, যার ফলে ওই রায় পর্যালোচনার জন্য 5 সদস্যের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ তৈরি হয়। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে 5 সদস্যের ওই বেঞ্চ জানিয়ে দিল, বিলে সম্মতি না দিলে সেই বিল বিধানসভায় ফেরত পাঠাতে হবে। কোনোভাবেই বিল পাশের পথে বাধা হতে পারেন না রাজ্যপাল। প্রধান বিচারপতি ছাড়া ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি এ.এস. চন্দ্রকর। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, রাজ্যপাল যারা সাংবিধানিক পদে রয়েছেন তাদের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রধান বিচারপতি সাংবিধানিক বেঞ্চ বলছেন, একটা সিস্টেমে 2 জন চালকের আসনে থাকতে পারেন না। এক্ষেত্রে চালকের আসনে একমাত্র নির্বাচিত সরকার থাকতে পারেন, রাজ্যপাল নন। সাংবিধানিক বেঞ্চের সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। তিনি সম্মতি দিতে পারেন, বিধানসভায় বিল ফেরত দিতে পারেন তিনি এবং রাষ্ট্রপতির কাছে পাঠাতেও পারেন। তবে একই সঙ্গে তার পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা রাষ্ট্রপতি বা রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিতে পারে না। তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতিদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়। তবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিরা যদি বিল পাশের জন্য অনির্দিষ্টকাল সময় নেয়
তাহলে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বারবার উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দেয় তৃণমূল সাংসদের। আরও বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। তার অভিযোগ, বারবার উস্কানিমূলক মন্তব্য করেছেন রাজ্যপাল। এমনকি কোথায় কি মন্তব্য করেছেন তার বিস্তারিত অভিযোগপত্র লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবন। বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এরপরেই পাল্টা মঙ্গলবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে থানায় গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদের দাবি, বাংলার নির্বাচন পদ্ধতি একের পর এক আপত্তিকর মন্তব্য করেছে রাজ্যপাল, আর তা বিভিন্ন সংবাদ মাধ্যমেও করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজভবনে রাজ্যপালের এক সাংবাদিক বৈঠকের কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভোট প্রক্রিয়া রাজ্যপাল নাক গলাতে চাইছেন। আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি তৃণমূল সাংসদের। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় রাজ্যপালের দেওয়া একাধিক বক্তব্যকে তুলে ধরে তোপ দাগেন কল্যাণ। শুধু রাজ্যপাল নয়, রাজভবনের উপসচিব সুমন পালের ভূমিকাও পুলিশ যাতে খতিয়ে দেখে সেই আবেদন জানান কল্যাণ। ঘটনার সূত্রপাত রাজ্যপালের করা মন্তব্যকে ঘিরে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এসআইআর এর নতুন পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতিতে ভালোভাবে গ্রহণ করবে, তাতে নির্বাচনও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পাল্টা মন্তব্য করেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার করা মন্তব্য, রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, বলছেন মেরে এসো তৃণমূলের লোকদের। এর আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল। বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না। এরপরে সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজভবন। শুধু তাই নয়, রাজভবনে বোমা গুলি খোঁজার জন্য রাজ্যপাল নির্দেশও দেন। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের তরুণ প্রজন্ম যেন সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবছর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ও প্যারামেডিক্যাল সম্পর্কিত পরীক্ষায় প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। এই বিপুল সাফল্যকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরুণ প্রজন্ম যেন সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবছর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ও প্যারামেডিক্যাল সম্পর্কিত পরীক্ষায় প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। কেউ এএনএম, কেউ জেএনএম, কেউ বা প্যারামেডিক্যালের বিভিন্ন শাখায় জায়গা করে নিয়েছেন নিজেদের প্রচেষ্টা, দক্ষতা ও অধ্যাবসায়ের জেরে। বর্তমানে চলছে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির দৌড়। এই বিপুল সাফল্যকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে এই সফল তরুণ তরুণীরাই ভবিষ্যতের ভরসা। তাদের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি, কারণ এই সাফল্যের পিছনে সমানভাবে আছে তাদের অদৃশ্য পরিশ্রম ও মানসিক শক্তি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, পেশাগত শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বাস্থ্য ব্যবস্থার বিকাশ, এই 3টে ক্ষেত্র পরস্পরকে জোরদার করছে। এএনএম, জেএনএম বা প্যারামেডিক্যাল পেশায় যোগ দিতে চলা এই পরীক্ষার্থীরা শুধু নিজেদের কর্মজীবনের পথই প্রশস্ত করছেন না, তারা ক্রমশ হয়ে উঠছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নেপথ্যের শক্তি। গ্রাম থেকে শহর, রাজ্যের প্রতিটি স্তরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মানবিক, আরও উন্নত করতে যাদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে রাজ্যের নার্সিং, প্যারামেডিক্যাল ও সহযোগী স্বাস্থ্যকর্মীদের চাহিদা যে বহুগুণ বেড়েছে তা সরকারের নজরে আয়নি। ফলে এই খাতে আসছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ছে আসন সংখ্যা, বাড়ছে চাকরির সুযোগ। আর সেই পথে এগোচ্ছে নতুন প্রজন্ম, অনেকটা আত্মবিশ্বাসে, অনেকটা স্বপ্নে ভর করে। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এবছর পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যার এই সাফল্য প্রমাণ করে বাংলার যুব সমাজ স্বাস্থ্যক্ষেত্রে কেরিয়ার নিয়ে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী ও সচেতন। এদের মধ্যে বহুজনই ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে চান, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকাও রাখতে চান তারা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে সেই আশাবাদেরই প্রতিধ্বনি। এই 1 লক্ষ পরীক্ষার্থী আগামী দিনে গড়ে তুলবে এক শক্তিশালী স্বাস্থ্যসেবা বাহিনী, যাদের হাতে আরও আধুনিক, আরও মানবিক হবে বাংলার চিকিৎসা ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন প্রেমিকার সঙ্গে রোম্যান্সে মশগুল হার্দিক পান্ডিয়া, আর সেটা জনসমক্ষে প্রচার করতে বিন্দু মাত্র কসুর করছেন না ভারতের তারকা অলরাউন্ডার। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে লিখলেন মাই বিগ 3। ঠিক কি চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? নতুন প্রেমিকার সঙ্গে রোম্যান্সে মশগুল হার্দিক পান্ডিয়া, আর সেটা জনসমক্ষে প্রচার করতে বিন্দু মাত্র কসুর করছেন না ভারতের তারকা অলরাউন্ডার। জীবনের 3টে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন হার্দিক, আর যেটা না জানালেও স্পষ্ট সেটা হলো মাহিকা শর্মার প্রতি তার প্রেম। আদরে মাখামাখি চুমু খাওয়া তো আছেই, এমনকি ভালোবেসে মাহিকাকে কোলেই তুলে নিলেন হার্দিক। ঠিক কি চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? চোট সারিয়ে 22 গজে প্রত্যাবর্তনের লড়াই রয়েছে, ক্রিকেট তো আছেই, তার সঙ্গে আরও 2টো জিনিস ভারতীয় তারকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেগুলি হল দেশের জার্সির প্রতি ভালোবাসা ও ঈশ্বরের ভক্তি। ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশনে লিখেছেন মাই বিগ 3, পাশে নীল ভালোবাসার ছবি, ওম চিহ্ন ও ব্যাট বলের ইমোজি। সঙ্গের ছবিতে দেখা যায় হার্দিক ভারতের প্র্যাকটিস জার্সিতে কঠোর অনুশীলন করছেন, ব্যাট হাতে প্রস্তুতি চালাচ্ছেন, আবার বলও করছেন, কখনো বা ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। একটি ছবিতে দেখা যায় হার্দিক রীতিমতো ধূপদুরস্ত হয়ে ঈশ্বরের নাম গান করছেন, সঙ্গী নতুন প্রেমিকা মাহিকা। দুজনে চুমুও খেয়েছেন, তবে সবচেয়ে বেশি চর্চা দুজনের একটি বিশেষ ছবি নিয়ে, যেখানে জিমে হার্দিকের কোলে উঠে পড়েছেন মাহিকা। হার্দিকও রীতিমতো তাকে জড়িয়ে ধরেছেন, যা দেখে নেটিজেনদের বক্তব্য এই তো জীবন। নাতাশা স্ট্যানকোভিচ বহুদিনই অতীত, মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া, তবে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেম কাহিনী নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। হার্দিকের জন্মদিনেই সমুদ্র সৈকতে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে রোম্যান্টিক ছবি পোস্ট করেন। মাঠে না থাকলেও হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। কিছুদিন আগেই সন্তানের জন্ম দিয়েছেন বলে অভিনেত্রী পরিণীতি চোপড়া। 1 মাসের মাথায় অভিনেত্রীর সামনে আনলেন সন্তানকে, সঙ্গে সন্তানের নামও জানিয়ে দিলেন। জন্মের 1 মাস পেরোতেই প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। বুধবার সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছেলের সঙ্গে কাটানো 2টি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন তারা, সঙ্গে প্রকাশ করেছেন তার ছেলের নামও। পরিণীতি শেয়ার করা ছবির ক্যাপশনে দেখা গেল সংস্কৃত শ্লোক, জলস্য রূপম প্রেমাস্য স্বরূপম তত্র ইভ নীর। এরপর অভিনেত্রী লেখেন, আমাদের হৃদয় জীবনের এক অনন্ত ছোঁয়ায় শান্তি পেয়েছে। আমরা ওর নাম রেখেছি নীর, বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ছবি এবং বার্তা। 2টি ছবির মধ্যে একটিতে দেখা গিয়েছে রাঘব আর পরিণীতি ছেলের পায়ের স্নেহের চুম্বন দিচ্ছেন, অন্য ছবিতে রাঘব পরিণীতির হাতে শিশুটির ক্ষুদ্র পা ধরা রয়েছে। পুত্র সন্তানের প্রথম ঝলক সামনে আসতেই অনুরাগীদের পাশাপাশি বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে। উল্লেখ্য, দীপাবলির ঠিক আগেই পরিণীতি চোপড়ার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। 19 অক্টোবর দিল্লির একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন পরিণীতি। ছেলের জন্মের দিনেও সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করেছিলেন তারা, লিখেছিলেন, অবশেষে সে আমাদের জীবনে এসে গিয়েছে, আমাদের ছেলে। সে আসার পর আমাদের মনে পড়ছে না আগে জীবনটা কেমন ছিল। জীবন পূর্ণ হলো, আমাদের হৃদয় ভরে উঠল। 2023 সালের 24শে সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। 2 বছর পর চলতি বছরের অগাস্টে সোশ্যাল মিডিয়ায় প্রথম সন্তান আগমনের কথা জানান তারা। সেই পোস্টে দেখা গিয়েছিল একটি কেক, যার উপর লেখা ছিল 1+1=3, সঙ্গে ছোট্ট সোনালি পায়ের ছাপ। ক্যাপশনে লিখেছিলেন, আমাদের ছোট্ট পৃথিবী আগমনের পথে, আমরা ধন্য।
এবার 1 মাসের মাথায় তাদের ছেলের প্রথম ঝলক সামনে আসতেই খুশিতে ভাসছেন ভক্তরা। নতুন সদস্যকে ঘিরে আনন্দে আপ্লুত এই দম্পতি ফের একবার মনে করিয়ে দিলেন আলো, ক্যামেরা, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তাদের ব্যক্তিগত জীবনও সমান ভালোবাসায় ভরপুর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।